গত 54 বছরের ধ্বংস গত 17 বছরে করেছে। এখন গত 10 মাসে বিএনপি সেম গু অলিভ অয়েল দিয়ে একটু নাইরা চাইরা গুটারে ভাইজা তার সাথে একটু মুখ মিলাইয়া ওইটারে লাড্ডু বানাইয়া খাইয়া ফেলাইছে। এখন ওই গুয়ের নেতৃত্ব কে দিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা কোনটা দর্শকবৃন্দ? তাদের মাথা ব্যথা একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল। আজকে ডিক্লেয়ার করুক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল যে আমরা দুইজন আউট, ডক্টর আসিফ নজরুল হেড অফ দ্য গভর্নমেন্ট হবে। এই ওয়াকার দেখবেন সবাই মিল্লা বলবে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো 5 বছর থাকুক, তাদের কোনো অসুবিধা নেই। এর অর্থ কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের সামনে ভারত কোন জায়গায় তাদের আগে যে জগা খিচুড়ি খেলাধুলা ওটা আর হইতেছে না, তারা পারতেছে না। অর্থাৎ পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে তারা যেসব নেতা নেত্রীরা বাংলাদেশ চালাইছে তারা ছিল ভারতের চাকর বাকর। আর এখন যারা রাষ্ট্রটা চালাচ্ছে তারা হচ্ছে দেশপ্রেমিক, শিক্ষিত, বিজ্ঞ, দূরদর্শী এবং দেশের জন্য তারা যে কোনো সিদ্ধান্ত নিতে তারা পিছপা হবে না। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটির লাইভে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানটি যারা দেখবেন তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের আমি যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমরা সংস্কার এগুলো নিয়ে, নির্বাচন নিয়ে আমরা বিতর্ক করছি। আমরা সবাই বিতর্ক করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খারাপ নামে ডাকছি, তাকে বলছি যে এই লোকটা একটা লোভী মানুষ, একটা সুদখোর, যে গ্রামীণ ব্যাংকের থেকে এমডি হিসাবে রিজাইন করতে চায় না, সে কোনোদিন পদত্যাগ করে নাই এবং সে সবসময় অ্যাটেনশনে থাকতে চায়। এ ধরনের বিভিন্ন নামে আমরা তাকে আখ্যায়িত করি এবং এমন কোন নাম নাই আরো অ্যাড করি। আমরা অনেক সময় বুঝে তাকে গালি দেই, না বুঝেও তাকে গালি দেই। এখন সমস্যা হচ্ছে একটা, যারা ওনার আচার আচরণকে লেখাপড়া জানার ভিতর থেকে দূরদৃষ্টি দিয়ে আমরা বিচার করি, তারা ওনার আচরণকে একভাবে ব্যাখ্যা করি। কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে আপনারা যদি প্রথমেই ওনার কথাবার্তাগুলোকে দেখেন, দেন আমরা সেখানে নিজেরা বিতর্কে জড়ায়া যাই। বিষয়গুলো কিন্তু ওখানে। ফর এক্সাম্পল, উনি ক্ষমতা নিয়েছেন, উনি 2 দিন আগের ভাষণে কয়েকটা কথা বলেছেন। উনি বলেছেন 3টা ম্যান্ডেটের উপরে উনি এই মুহূর্তে কাজ করছেন। 3টা ম্যান্ডেটের ভিত্তিতে উনি যদি কাজগুলো কমপ্লিট করতে পারে তখন উনি নির্বাচনে যাবে এবং উনি নিজের থেকে বলেছেন, কোনো চাপের মুখে না, কারো বন্দুকের নলের ধাক্কায় বা ধমকে না। উনি নিজের থেকে বলেছেন যে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিনে নির্বাচন হবে। দর্শকবৃন্দ, ওনার কথাকে যারা গ্রহণ করেছে, যারা সহিষ্ণু, যারা দূরদৃষ্টি সম্পন্ন, যাদের ভিতরে প্রজ্ঞা আছে, তারা ওনার এই রেসপন্সটাকে একভাবে নিয়েছে এবং যাদের ভিতরে ডিফারেন্ট থিওরি কাজ করে, অন্য কোনো মানসিকতা কাজ করে, দেশপ্রেমের বাইরে অসৎ উদ্দেশ্য আছে বা ডিফারেন্ট উদ্দেশ্য আছে, তারা এটাকে বলছে বিএনপি সন্তুষ্ট না ওনার এই নির্বাচনের তারিখ ঘোষণায়। এখন প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট এজেন্ডা থাকে, প্রত্যেকটা গ্রুপের ডিফারেন্ট এজেন্ডা থাকে, দলের ডিফারেন্ট এজেন্ডা থাকে। আজকে আমরা যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি যে বাংলাদেশে, দর্শকবৃন্দ আজকের আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি আছে, তাদের একটা থিওলজি আছে, পলিটিক্যাল থিওলজি কমিউনিস্ট পার্টি, অর্থাৎ বামপন্থী রাজনীতিবিদদের একটা থিওলজি আছে। এখন এই থিওলজিটা তারা ইম্পোর্ট করেছে ইদার সোভিয়েত ইউনিয়ন থেকে
অর তারা ইম্পোর্ট করেছে চায়না থেকে, অর তারা ইম্পোর্ট করেছে উত্তর কোরিয়া থেকে, অর তারা ইম্পোর্ট করেছে অন্য কোনো দেশ থেকে, ভিয়েতনাম থেকে, কম্বোডিয়া থেকে, অন্য কোনো জায়গা থেকে তারা ইম্পোর্ট করেছে। এখন এই ইম্পোর্টের অর্থটা কি? একটা কমিউনিজমের থিওরিকে তারা বাংলাদেশে এনেছে, তারা চিন্তা করেছে ওই সমাজ ব্যবস্থার আদলে আমরা যদি বাংলাদেশে একটা সমাজ ব্যবস্থা, সরকার এবং রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি করি তাইলে আমাদের দেশের একটা উন্নতি হবে। যারা কমিউনিস্ট পার্টি করে তাদের থিওরিতে কিন্তু এটা আসে না যে আমরা যেহেতু চায়নার থিওরি এখানে নিয়ে আসছি, ইম্পোর্ট করছি, এই জন্য বাংলাদেশকে চায়না বানাতে হবে বা বাংলাদেশকে চায়নার অন্তর্ভুক্ত করতে হবে। সাবজেক্টটা কিন্তু এটা না। কথাটাকে আবার বলি, বামপন্থী রাজনৈতিক থিওরি বাংলাদেশে আনার অর্থ এটা না যে বাংলাদেশকে বামপন্থী অন্য একটা দেশের অংশ বানাতে হবে, অথবা বাংলাদেশের অস্তিত্ব অথবা পরিচয়কে সমূলে বিনষ্ট করে চায়নার পরিচয়, সোভিয়েত ইউনিয়নের পরিচয়, ভিয়েতনামের পরিচয়, উত্তর কোরিয়ার পরিচয় আমাদেরকে পরিচিত হতে হবে। অর্থ এটা না। এটা গেল কমিউনিস্টদের কথা। এবার আসি ইসলামিস্টদের কথা। ইসলামিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা কোরআনের আইনের কথা বলে, মদিনা সনদের কথা বলে, তারা ইসলামের গুণাবলীকে তুলে ধরে বলে যে বাংলাদেশে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের অর্থ এটা না যে বাংলাদেশকে সৌদি আরবের পার্ট বানাবে অথবা বাংলাদেশকে আবুধাবি, দুবাই, ওমান, কাতার, কুয়েত, ইরাক এদের কোনো পার্ট বানাবে। ইসলামিস্টদের অর্থ এটা না। তারা বলছে বাংলাদেশে ইসলামী পন্থায়, মদিনা সনদের পন্থায় বাংলাদেশে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা তারা চালু করবে। এখন আজকে এই কথাগুলো কেন বলছি? কথাগুলো বলার পিছনে একটা কারণ, দর্শক কিন্তু একটু চিন্তা করে দেখেন। বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। 1971 সালের 16 ডিসেম্বরের পরে একটা সংবিধান তৈরি করা হয়েছে যেটাকে আমরা কখনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তল্পি বাহকরা কখনো বাংলাদেশের সংবিধানকে কোরআনের সাথে তুলনা করে, কখনো বাইবেলের সাথে তুলনা করে, কখনো এটাকে গসপলের সাথে তুলনা করে, কখনো হাদিসের সাথে তুলনা করে। কিন্তু সত্যিকার অর্থে দর্শকবৃন্দ এবং ভাই বোনেরা, আপনারা নিজেরা কতবার এই সংবিধানকে লেখাপড়া করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত? কতজন মানুষ, কতজন বাংলাদেশি নাগরিক সংবিধানকে নিয়ে লেখাপড়া করেছে? আপনারা সবাই রাজনৈতিক বক্তৃতা দেন, আপনারা সবাই রাজনৈতিক মনোভাবাপন্ন, যে কোনো চায়ের আড্ডায় বসলে চায়ের কাপ খতম করে ফেলান, আপনারা সংবিধান নিয়ে কথা বলেন অথবা রাষ্ট্রতত্ত্ব নিয়ে কথা বলেন। কিন্তু আপনারা কি কেউ একবারও বলেছেন গত 54 বছরে যে বাংলাদেশের সংবিধানটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন একটা রাজতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে এই রাজতন্ত্রকে বাংলাদেশে টিকিয়ে রাখতে হবে? আপনারা এটা কি কেউ খেয়াল করে দেখেছেন? বাংলাদেশের সংবিধানটাকে এমন ভাবে লেখা হয়েছে মনে হয়েছে বাংলাদেশে একটা রাজতান্ত্রিক ক্ষমতা স্থাপন করা হয়েছে, দেয়ারফর এই সংবিধানটা ওই রাজতন্ত্রকে প্রোটেক্ট করবে। এটা কি আপনারা কেউ, আপনারা যারা পড়েছেন আমাকে আপনারা মন্তব্য করে বলতে পারেন, আপনারা কি কেউ চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশের পুরা সংবিধানটাই এমন ভাবে লেখা যে একটা রাজতন্ত্রের রাজা ক্ষমতায় আসছে, তো এই রাজতন্ত্রকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে হবে? আপনারা কি মুজিব শেখ তাকে কি রাজা হিসাবে গ্রহণ করেছিলেন? বাংলাদেশের 7.5 কোটি মানুষ তখন মুজিব শেখকে কি রাজা হিসাবে গ্রহণ করেছে? বলেছে এই মুজিব শেখ মরার আগের দিন পর্যন্ত বাংলাদেশের রাজা থাকবে, তার ইচ্ছা অনিচ্ছা হবে দেশের আইন? দর্শকবৃন্দ, রাজতন্ত্রের সংজ্ঞা বুঝেন তো? রাজার ইচ্ছা এবং অনিচ্ছা হচ্ছে দেশের আইন। ওখানে কোনো সংবিধান চলে না, রাজার ইচ্ছা এবং অনিচ্ছা। বাংলাদেশে কি 1971 সালের 16 ডিসেম্বর পরে মুজিব শেখের ইচ্ছা অনিচ্ছার উপরে কি রাষ্ট্র তৈরি হয়েছে? আপনাদেরকে মনে এই কথাটা কেন বলছি?
আজকের আমি মুজিব শেখ মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে, মুক্তিযোদ্ধা অথবা অমুক্তিযোদ্ধা এই বিতর্কে যাচ্ছি না। আমি সিম্পল একটা প্রশ্ন আমরা আমাদের সবাইকে করতে হবে, আমরা কি মুজিব শেখের ইচ্ছা অনিচ্ছার উপরে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, আমরা এটা মনে করি কিনা? যারা মনে করেন না যে বাংলাদেশ রাষ্ট্র মুজিব শেখের ইচ্ছা অনিচ্ছায় হয় নাই, এটা যদি মনে করেন তাইলে প্রত্যেকটা মানুষের উচিত বর্তমান সংবিধানকে গার্বেজ ক্যানে ছুঁড়ে ফেলে দেয়া। কথাটা আপনারা মনে রেখেন। বেগম খালেদা জিয়াকে এই সংলাপটা বোঝানো হয়েছে, দেখানো হয়েছে যে বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান মুজিব শেখকে রাজা হিসাবে দেখিয়ে তার ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করে ওই সংবিধানটা তৈরি করা হয়েছে, যার জন্য বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান ইনঅ্যাক্ট করতে হবে। উনি বলেছিলেন একটা কারণে, কারণ বাংলাদেশের বর্তমান সংবিধান বাংলাদেশের গণতন্ত্রকে ধারণ করে না, বাংলাদেশের 20 কোটি মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব দেয় না, বাংলাদেশের অস্তিত্বকে তারা ধারণ করে এটা বলে না যেটা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এই দেশ তার পলিসি মেক করতে পারে তার উন্নয়নের জন্য, এই দেশ সার্বিকভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে চোখে চোখ রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারে নিজেদের আত্মরক্ষার্থে, নিজেদের সম্পদ রক্ষার্থে। এটা ওই সংবিধান এটাকে প্রোটেক্ট করে না। রেদার ওই সংবিধান মুজিব শেখকে রাজা মনে করে তৈরি করেছে, এর পরবর্তী সময়ে যারা এসছে সবাই রাজা। বাংলাদেশের দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখুন, বাংলাদেশে যেই এসছে তাদেরকে রাজা হিসাবে নির্ধারণ করা হয়েছে। মুজিব রাজা, খন্দকার মোস্তাক রাজা, জিয়াউর রহমান রাজা, খালেদা জিয়া রাজা, হাসিনা রাজা, এরশাদ রাজা, সবাই রাজা। এখন এর পরে দর্শকবৃন্দ লেখাপড়া জেনে অথবা না জেনে, দেশের স্বার্থের কথা বিবেচনা করে বা না করে, বিদেশি স্বার্থের উস্কানিতে বা লেখাপড়া না জানা অবস্থায় আপনারা বারবার একটা কথা বলেছেন। আপনারা বলেছেন, দেশের বিভিন্ন লোকজন বলেছে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। কোন সংবিধান? দর্শকবৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার এই হাতকে আমি খুব ভালোবাসি, কিন্তু এই আমার হাতের মধ্যে একটা ক্যান্সার হয়েছে। আল্লাহ না করুন আমার হাতের মধ্যে যদি একটা ক্যান্সার হয়, আমি আমার হাতকে যত ভালোবাসি, আমার বেঁচে থাকার জন্য এই হাতটা কি আমার সাথে আর রাখা উচিত নাকি অ্যাম্পিউট করা উচিত, কেটে ফেলা উচিত? দর্শকবৃন্দ, যারা সংবিধানের দোহাই দিচ্ছেন গত 53-54 বছর ধরে, সংবিধানটা আপনারা পড়েন নাই। আপনাদেরকে বোঝানো হয়েছে যে সংবিধান বিশাল একটা মুতা, এই বিশাল মুতাকে আপনারা যদি না রাখেন আপনাদের পরিচয় থাকবে না। আপনাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু আপনাদেরকে এটা বোঝানো হয় নাই যে মুতার কথা বলা হয়েছে ওটা আপনার হাতের তালুতে একটা ক্যান্সার। ওটার দ্বারা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সম্মান করা হয় না, তাদের ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করা হয় না, দেশের অস্তিত্বকে ধারণ করা হয় না ওই সংবিধানের দ্বারা। তো আপনারা বলবেন তাইলে আমরা সংবিধান পড়ছি, বলছে যে সংবিধান হচ্ছে আমাদের পবিত্র সংবিধান, সংবিধান হচ্ছে এইটা ওইটা। এখন আপনাদেরকে বলি, যদি আপনারা পবিত্র অপবিত্রতার সংজ্ঞাই টানেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিও তো কাদিয়ানির বই লিখতে যাইয়া তারা বলছে এটাও পবিত্র বই, বলছে না? মুনাফেকরা বিভিন্ন বই লেখা বলছে না আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক এইটাও বই। আপনারা তো জানেন তো হাসিনা শেখ 1139টা বই লেখাইছে তার বাবার আর বংশ পরিচয়কে এস্টাবলিশ করার জন্য যে তারা আউয়াল দরবেশের বংশধর। এখন ওই 1139টা বই আপনাদেরকে জোর কইরা
আইন কইরা আপনাদের গলার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে মুজিব শেখ আউয়াল দরবেশের লোক। দেখেন না কথায় কথায় লোকজন আউয়াল দরবেশের কথা কইয়া মুজিবের নামে বন্দনা করে। আপনারা এখন ওই বন্দনা শুরু যদি না করেন, আপনারা যদি একটু দৃষ্টিভঙ্গিটাকে ডিফারেন্ট ওয়েতে দেখেন, একটু লেখাপড়া করেন। আপনি লেখাপড়া করেন নাই, আপনার সন্তান করেছে। আপনি লেখাপড়া করেন নাই, আপনার ভাই করেছে। আপনার ভাই লেখাপড়া করে নাই, অন্য কেউ প্রতিবেশী করেছে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা নিজেরা ভেরিফাই করেন। আমার কাছে ব্যাখ্যা চেন না, আমার কাছে প্রমাণ চেন না যে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে ধারণ করা হয় না। কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ধারণ করা হয় না, একটা রাজার জন্য সংবিধান তৈরি করা হয়েছে। যে রাজার জন্য সংবিধান তৈরি করা হয়েছে, ওই রাজা যেন যে কোনো সময় পার্শ্ববর্তী দেশের সাথে একাত্মতা ঘোষণা করে বলে যে আমরা তোমার বশ্যতা স্বীকার করলাম। এটা ইচ্ছে করে ওই সংবিধানটাকে তখন রচনা করা হয়েছে। ছোট সময় আমি আর আপনি শুনি নাই ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান করেছে? ডাহা মিথ্যা কথা। ডক্টর কামাল হোসেন জাফর ইকবাল যেই কাজ সিলেটে বৈশাখ করছে, কপি অ্যান্ড পেস্ট। ডক্টর কামাল হোসেন পাকিস্তানি কনস্টিটিউশন, ভারতীয় কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন এগুলারে জগা খিচুড়ি কইরা কপি অ্যান্ড পেস্ট করছে। এখন এটার জন্য যদি ডক্টর কামাল হোসেনকে আপনারা কৃতিত্ব দিতে চান, দেন বি মাই গেস্ট। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যে সংবিধান তৈরি করা হয়েছে, এই সংবিধানটা তৈরি করা হয়েছে একটা লক্ষ্যে, বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী মুজিব শেখ, সে চাইলে রাষ্ট্র থাকবে, সে না চাইলে রাষ্ট্র থাকবে না। এবং এই লক্ষ্যেই মুজিব বাহিনী গঠন করা হয়েছে, এই লক্ষ্যে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, এই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কোরআনের আয়াত বানানো হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আজকের যে চেতনা নিয়ে আপনারা লাফান, আপনারা বলতে আমরা লাফান। দর্শকবৃন্দ, একটা সাবজেক্টকে অ্যাপ্রুভ করার আগে আপনারা বিএনপি করতে পারেন, আপনারা আওয়ামী লীগ করতে পারেন, আপনারা জামাত ইসলামী করতে পারেন, আপনারা কমিউনিস্ট পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করেন, জেনে করেন, বুঝে করেন। আপনারা কেন রাজনীতি করছেন ভাই? বোন, আপনারা কেন রাজনীতি করছেন? মা, কেন রাজনীতি করছেন? দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মুসলমান হিসাবে ইমানের স্বার্থে, অন্য ধর্মাবলম্বী হিসাবে নৈতিক স্বার্থে রাজনীতি করছেন? আপনারা বলবেন সংবিধান পড়ার সময় কই? যাদের সংবিধান পড়ার সময় নাই, যাদের জ্ঞান অর্জনের সময় নাই, যাদের শিক্ষা গ্রহণ করার সময় নাই, তাদের রাজনীতি নিয়ে কথা বলা উচিত না, এবং তাদের রাজনীতি করারও যোগ্যতা নাই বা অধিকার নাই। এই কথাটা কি আপনাকে কেউ বলেছে দর্শকবৃন্দ? এই কথাটা কি আপনাকে আমাকে কেউ মনে করিয়ে দিয়েছে? আমাদের যদি পড়ার সময় না থাকে, জানার সময় না থাকে, দেশপ্রেম না থাকে, দেন দেশ নিয়ে কথা বলার অধিকার আমাকে কে দিয়েছে? দর্শকবৃন্দ, কথাগুলো অত্যন্ত অপ্রিয়, কথাগুলো অত্যন্ত সিস্টেম্যাটিক গ্রামারের মতো শোনা যায়, অঙ্কের মতো শোনা যায়, অ্যালজেব্রার মতো শোনা যায়, কিন্তু এটা কি বাস্তবতা না? আপনি বাংলাদেশের সংবিধানকে কোরআনের আয়াত বানাইয়া রক্ষা করতে চাইতেছেন, ওই সংবিধান আপনি পড়েন নাই, ওই সংবিধানের কিছুই আপনি জানেন না। আপনারা একটা সরকারের ধরন নিয়ে কথা বলছেন, অথচ এই ধরনটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোথায় দাঁড়ানো উচিত এটা নিয়ে আপনারা লেখাপড়া করেন নাই। আপনারা সালাউদ্দিনের জিন্দাবাদ দেন, আপনারা এরশাদের জিন্দাবাদ দেন, আপনারা মুজিবের জিন্দাবাদ দেন। একটা কথা বলি, আপনি লেখাপড়া করেন নাই, এটা আপনার দোষ না, কিন্তু লেখাপড়া না করে আপনি আতলামি করছেন রাজনীতি নিয়ে, এটা আপনার দোষ। আপনি নিজে লেখাপড়া করেন নাই, আপনি একটা কিছু জানেন না, এটা আপনার দোষ না। কিন্তু না জেনে, না বুঝে কোনো একটা জায়গায় গিয়ে এক বাক্স বিরিয়ানি খাইয়া আর কোক খাইয়া সালাউদ্দিন জিন্দাবাদ, এইটা আপনার দোষ। এই কাজটা আপনি যখন করছেন, আপনি আর মানুষ থাকেন না, আপনি তখন নেরিকুত্তা হয়ে যান। দর্শকবৃন্দ, ডক্টর ইউনূস বলেছে সকল
হত্যাকাণ্ডের বিচার, করতে হবে, কারণ সকল হত্যাকাণ্ডের, আমি দর্শকবৃন্দ আমি ওনার কথাটাকে এক্স্যাক্টলি কোট করতে চাই, আমি মিসকোট করতে চাই না। আমি এক্স্যাক্ট যদি কোট করি, ডক্টর ইউনূস সাহেব মূলত কি বলেছে নির্বাচন নিয়ে, আমি ওই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ওকে, প্রথম কি হলো, বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্বেগ দৃশ্যমান করে তোলা। উনি বলেছেন বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্বেগ দৃশ্যমান করে তোলা। দ্বিতীয়টি, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐকমত্য ও পথনকশা তৈরি, এবং সর্বশেষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আলটিমেটলি শক্ত কিছু শব্দের দ্বারা আপনাদেরকে বিমোহিত করা হয় নাই, উনি চেষ্টা করেছে যত সহজ বা প্রাঞ্জল করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমি ওনার যে প্রথম কথা, যে বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্বেগ দৃশ্যমান করে তোলা, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার এবং জবাবদিহিতা কিসের ভিত্তিতে তৈরি হবে দর্শকবৃন্দ? সংবিধানের ভিত্তিতে তৈরি হবে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান দর্শকবৃন্দ, রিড মাই লিপ, ওই সংবিধানে যেভাবে তৈরি করা হয়েছে, রাষ্ট্রের প্রধান নির্বাহী কারো কাছে জবাব দেবে না। মুজিব শেখ কারো কাছে জবাব দিছে, হাসিনা শেখ কারো কাছে জবাব দিছে, এরশাদ কারো কাছে জবাব দিছে। তো আপনারা যারা সংবিধানের জন্য, আমরা যারা সংবিধান নিয়ে বড়াই করছি, আমরা যারা সংবিধান নিয়ে কোপাকুপি করছি, আমরা যারা এই কাজগুলো করে যাচ্ছি, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বেসড অন আওয়ার এক্সিস্টিং কনস্টিটিউশন, আমাদের রাজা তো কারো কাছে জবাবদিহি করবে না। তাইলে ডক্টর মোহাম্মদ, বর্তমান কনস্টিটিউশন আপনার আমার কাছে যদি কোরআনের আয়াত হয়, ডক্টর ইউনূসের এই সংবিধানের আলোকে কারো কাছে জবাবদিহিতা করার দরকার নাই তো। উনি কেন জবাবদিহি করবে? উনি তো রাজা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না না, আমি রাজা না, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশটাকে তৈরি করব। উনি বলেন নাই যে উনি রাজা, উনি বলছেন বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্বেগ দৃশ্যমান করে তোলা। এর অর্থ কি জানেন? সংবিধানের মধ্যে, এই সংবিধানের বেছে এটাকে পুনর্সংস্করণ অথবা এডিটিং করার অথবা অ্যাড করার আর কিছু নাই। ওটা একটা বর্জ্য। আপনাদের মনে আছে, আমি এই কথাটা বলতে হবে, চরমনায়ের পীর সাহেবের বাবা একটা বই লিখছে, ওই বইয়ের মধ্যে আকথা কুকথা উল্টাপাল্টা বহু কথা বলা আছে। ওটার ভিতরে কি সংস্কারের কিছু আছে? ইটসেলফ এ বর্জ্য, ইটস এ পিস অফ গার্বেজ। এটাকে ফেলে দাও। বাংলাদেশের বর্তমান সংস্কার, বর্তমান কনস্টিটিউশন যেটা আছে, এটার মধ্যে বিচার পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র, এর কোনো কিছু ওখানে নাই। তাহলে আপনারা বলবেন, তাহলে গত 53 বছরে এটাকে এভাবে কিভাবে চালানো হয়েছে? কিভাবে চালানো হয়েছে? এভাবে। আপনি কনস্টিটিউশন জানেন না, পড়েন নাই, আমি কনস্টিটিউশন পড়ি নাই, জানি না, তাইলে আমাদেরকে বলদ বুঝানো তো অনেক সহজ। আপনি কনস্টিটিউশন জানেন না, আপনি কোনোদিন পড়েন নাই, আপনারে কইছে এটা সংবিধান, তুমি এটা মাইনা নিতে হইব। দর্শকবৃন্দ, আজকে হিন্দু ধর্মের একটা গোপনীয়তা আপনাদেরকে বলি। হিন্দু ডক্ট্রিনে একটা কথা বলা আছে, সে ব্রাহ্মণরা তাদের যে ধর্মগ্রন্থ আছে এটা হাতে ধইরা পড়তে পারবে। দর্শকবৃন্দ, আবার বলি, একজন ব্রাহ্মণ, ওই ধর্মের সনাতনীরা শুধুমাত্র একজন ব্রাহ্মণ, শুধুমাত্র একজন ব্রাহ্মণ তাদের ধর্মগ্রন্থকে হাতে ধরে পৃষ্ঠা উল্টাইয়া পড়তে পারবে। হাবট ক্ষত্রিয়, নম, শূদ্র, ক্ষত্রিয় যারা, আমি জানি না ব্রাহ্মণ পরের ক্ষত্রিয় কিনা, এরা হাত দিয়া ওই বইটাকে ধরতেই পারবে না, কিন্তু কেউ যদি খুইলা দেয় তাহলে পড়তে পারবে। আর নম, শূদ্র, অচ্ছুত যারা,
তাদের বই ধরারও অনুমতি নাই, খোলারও অনুমতি নাই, পড়ারও অনুমতি নাই। তাইলে আমি আর আপনি কে হইলাম? নম শূদ্র নিম্ন বর্ণের হিন্দুর চাইতেও খারাপ আমরা, কারণ আমরা সংবিধান পড়ি নাই। কেন পড়ি নাই? ওটা তো ইংরেজিতে, আমরা কেউ খোঁজারও চেষ্টা করি না যে এটা বাংলায় লেখা আছে কিনা। হ্যাঁ ভাই আছে, আমরা সংবিধানটাকে পড়ি নাই। সংবিধান পড়ার সময় কই? কিন্তু ধানের শীষে ভোট দাও, নৌকা মার্কায় ভোট দাও, এটা সময় আছে, কিন্তু সংবিধানটা পড়ার সময় নাই। আমাদের রাষ্ট্রযন্ত্রকে অ্যাক্টিভ করার জন্য, সম্মান করার জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য দর্শকবৃন্দ আমাদের সংবিধানটাকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। আপনারা এমন ভাবে ধরে নিয়েছেন যে আমরা ছোটবেলায় আমাদের হুজুররা আমাদের কোরআন শরীফ আর সেবারা পড়াইছে, অর্থ জানার দরকার কি? আমাদের দেশে এখন আদাত, বিদাত, কুদাত এসব কথাবার্তা ওই যে গিয়াসউদ্দিন আল তাহেরি না কোন হারামজাদা আহম্মকরা যে ওয়াজ নসিহত করে, কেন জানেন? আপনারাও লেখাপড়া জানেন না, ওরাও লেখাপড়া জানে না। ওরা হচ্ছে চালাক, ওরা আপনার মাথায় বড়ই রেখা, লবণ রেখা বড়ই খায়, আর আমরা খাইতে দেই, আর আমরা ওদেরকে দান খয়রাত করি। এই তাহেরের মতো হারামজাদারা কোন জায়গায় কফি কিনা খাওয়ার ওদের সামর্থ্য আছে, কিন্তু ওরা কফি কিনা খায়। ওর বাপ করতো তাবিজ ব্যবসা, আর ও করে এখন এই কফি ব্যবসা। এখন এই কথাটা বললাম, আমার কথা বলার উদ্দেশ্য তাহেরই না, আমাদের অজ্ঞতা, আমাদের শিক্ষা জ্ঞানহীনতা, আমাদের মূর্খতার জন্য তাহেরি পয়দা হয়। আমাদের মূর্খতার জন্য বাংলাদেশে মাইজ ভান্ডার তৈরি হয়। আমাদের মূর্খতার জন্য পীর ফকির পয়দা হয়, মাজার তৈরি হয়। আমাদের মূর্খতার জন্য বদি তৈরি হয়। আমাদের মূর্খতার জন্য সাউয়া তৈরি হয়। দর্শকবৃন্দ, সাউয়া শব্দটা গালি না, সাউয়া শব্দটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ, বিএনপির বর্তমান নেতা। আমরা এটাকে অ্যালাউ করছি। আমাদের এই অজ্ঞতার জন্য, অশিক্ষার জন্য, অদূরদর্শিতার জন্য গোর্খদক আব্বাসের জন্ম হয়। আমাদের এই অজ্ঞতার জন্য ফজার তৈরি হয়। আমাদের এই অজ্ঞতার জন্য চরমোনাই তৈরি হয়, নজিবুল বাসার মাইক ভান্ডার তৈরি হয়। কই যাবে? তো আমরা বসে বসে চিন্তা করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেয় না কেন। আমি বলছিলাম, এক গ্রুপ বলছে যাক আমরা সন্তুষ্ট, উনি কিছু বলেছে নির্বাচন নিয়ে, একটা দিক নির্দেশনা দিয়েছে। আর এক গ্রুপ বলছে ওনার বক্তব্যের ভিতরে তাদের মনোপুত হয় নাই। কারণ কি? মির্জা পাক, গোর্খদক আব্বাস, সাউয়া তাদেরকে প্রণয় ভার্মা কইছে, ও তোমরা ঠইগা গেছো, আমরা ভারতীয়রা যা চাইছি উনি ওইটা তো কয় না। দর্শকবৃন্দ, বিএনপি আসলে নির্বাচন চায় না। আপনাদেরকে আমি লিখিততেই দর্শকবৃন্দ, আজকের যদি ডক্টর ইউনূস বলে যে আমি রিজাইন করব এবং আসিফ নজরুলকে সরকার প্রধান বানাবো, বিএনপি সাথে সাথে রাজি হয়ে বলবে তাদেরকে 5 বছর ক্ষমতায় রাখতে আমাদের কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আমি যে কথা বলছি, রিড মাই লিপ। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন আমি এবং খলিল দেশ থেকে চলে যাচ্ছি বা ক্ষমতা থেকে চলে যাচ্ছি, রেহমান সুবহান অথবা আসিফ নজরুল অথবা কলাগাছ সরকার প্রধান হবে, আপনি সাথে সাথে দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, ওয়াকার সবাই সন্তুষ্ট হয়ে বলবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো 5 বছর থাকবে। তাহলে সমস্যা কোন জায়গায়? অন্তর্বর্তীকালীন সরকার নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল? একটু একা একা চিন্তা করে দেখেন তো আসল সমস্যা কোন জায়গায়। আসল সমস্যা এই জায়গায় দর্শকবৃন্দ, এটা নিয়ে আপনাদেরকে কেউ বলবে না। অনলাইনে লোকজন কথাবার্তা বলে, বিক্ষিপ্ত কথাবার্তা, তারাও হয়তো দেশপ্রেমী, কিন্তু তারা এই একটা জায়গায় আসে না। তাদের মূল মন্ত্র হচ্ছে ডক্টর ইউনূস হটাও, ডক্টর খলিলকে হটাও।
কেন বলছি আপনাদেরকে? তারা ওয়াকার বলেছে বিদেশি নাগরিক, বিমান বাহিনীর বেটা বলছে বিদেশি নাগরিক, নৌবাহিনীর বেটা বলছে বিদেশি নাগরিক, বিএনপির সাউয়া বলছে বিদেশি নাগরিক, গোরখোদক বলছে বিদেশি নাগরিক, মির্জা ফাক বলছে বিদেশি নাগরিক। এখন এটা নিয়ে বিদেশি নাগরিক আর কয় না কেন ভাই? কেন বলে না? কারণ সার্বিকভাবে প্রমাণ হয়ে গেছে। ওই যে অনলাইনেরও দু একজন অ্যাক্টিভিস্ট বলছে তার নাম নাকি রজার খলিল, ওর বাপের মাতা, বলছে না? তারা কই আজকে? এখন কোনো কিছু খুঁজে না পাইয়া বাইছে বলছে দোহায় যাইয়া খলিল নাকি অনলাইন অ্যাক্টিভিস্টদের কারো কারো বউয়ের সাথে আর বোনের সাথে পীড়িত করে আইছে, সাথে নাকি আবার ডক্টর শফিক জামাতের আমিরও গেছে। এইসব ডায়লগ কই এখন? ডায়লগ টায়লগ নাই, খালি সার্বভৌমত্ব দিয়া দেয়, করিডোর দিয়া দিছে, পোর্ট দিয়া দিছে। তো গতকালকে মির্জাফর ফাঁকা, সে আবার ইনুসের কাছে বউরে ঘন্টা গামটি পড়ায় লয়ে গেছে কেন? ডরে তো অস করতেও যায় না। এই যে 3 ভারতীয় গুণ, 30 শয়তান, 30 শুলের জায়গায় 30 শয়তান, এদের যাওয়ার কথা ছিল হজ করতে, যায় না কেন? যায় না কেন? 3টা কারণ। 3টা কারণ। এই বাকেরে কইছে আর ওই 2 বাহিনীর প্রধানরে কইছে যে তোরা গেলে খলিল 3টারে রিপ্লেস করাইয়া দিব, তোরা যাইস না একত্রে, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে, তোরা দেশেই ঢুকতে পারবি না। দর্শকবৃন্দ, এটার কোনো প্রমাণ আমার কাছে নাই, এটার আমার ন্যারেটিভ, এটা আমি সার্বিকভাবে স্টাডি করার পরে এটা দেখছি। তারা ডক্টর ইউনুস এবং ডক্টর খলিল তারা একা একা চিন্তা করে, এরা দুইজনেই অত্যন্ত ডিসিসিভ মানুষ। এই 3 স্টুজেস যদি একত্রে অস করতে যায়, ওইখানে বসে একটা লাত্তি উস্টা খাইব, সবাই অ্যাম্বাসেডর এবং সরকার প্রধানরা ডাইকা তো চতুর্মুখী গালি দিবে এবং দেশে আসলে আরো 2টা উস্টা খাইব। এই জন্য তারা চিন্তা করছে 3 জনে একত্রে যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে সরকারি খরচে আর কোনো হজ করতে যাওয়া যাবে না, এইসব ব্যবসা বাদ দেন। এই মুক্তিযোদ্ধা ব্যবসা, হজ ব্যবসা প্রত্যেক বছর এটা চলবে না। আপনার কি মনে হয় ওয়াকার বা তার এই যে গ্রুপের কেউ নিজের পকেটের পয়সা করে এখন হজ করতে যাইব? যাবে না। এরা হচ্ছে চাটার গোষ্ঠী, এরা চাটতে অভ্যস্ত, এরা চাটার জন্য পাগল হয়ে রয়েছে। বিনা পয়সা যদি হজ করে আসা যায়, নাফরমান, মুনাফিক এবং ঘুষখোর এবং ফাসিক যায় না। আর 3 নম্বর কারণ কি? যায় না কেন এই 3 জন একত্রে, যাদের একেবারে প্ল্যান কইরা রাখছে? সেটা কি? সেটা হলো এই যে তাদের আব্বাজানেরা সার্বিকভাবে বাংলাদেশকে স্টাডি করে দেখেছে, ডক্টর খলিলের স্টেপকে বিচার করে দেখেছে, সব দিকে বিচার করে দেখেছে যে আলটিমেটলি ওয়াকারের ভাষণ এবং ওয়াকারের ওই নাসিমের মতো, জেনারেল নাসিমের মতো একটা রিভোল্টের চেষ্টা যেটা করেছে, সার্বিকভাবে সেটা ফেল করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে সচিবালয়ে যে আন্দোলন করাতে চেয়েছে সেটা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে এবং বিএনপিকে দিয়ে যে নির্বাচনের গলাবাজি শুরু করেছিল সেটা সমূলে নষ্ট হয়েছে। এর মধ্যে তারা যদি চলে যায় এবং তাদেরকে যদি রিপ্লেস করা হয়, they will have no choice but to stay outside. তারা যায় না, তারা দেশে আছে এবং নিজের নির্লজ্জ মুখটাকে সমাজে আবার পুনঃপ্রকাশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এসে এইরকম করে ছবিও তুলেছে, সাথে আবার বউরেও নিয়ে আসছে। মাশাআল্লাহ, এটা দর্শকবৃন্দ, এটা ট্রেডিশন, সরকার প্রধানের সাথে কলন করে। আর একটা কথা চিন্তা করে আমি প্রথমে আবার কথায় চলে যাই,
সংবিধান। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনটার কথা বলেছে, আমি এটার সাথে একটু আপনাদেরকে অ্যাড করি। এই সংবিধান যেটা ওটারে কি বলে, জুলাই সনদ তৈরি করা হচ্ছে। আলটিমেটলি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই প্রক্লেমেশনের মধ্যে তারা একটা জিনিসকে আনতে চাচ্ছে, সেটা কি জানেন? বর্তমান যে এক্সিস্টিং সংবিধান এটা রাখা যাবে না, বর্তমান যে দেশের গভর্নমেন্টের ফর্ম এটা রাখা যাবে না, বর্তমানে যে গভর্নিং সিস্টেম টু রান এ কান্ট্রি এটা রাখা যাবে না। কারণ এগুলোকে যদি রাখা হয় তাইলে গত 53 বছর 54 বছরে বাংলাদেশের সরকার পরিচালনার নামে যে ভণ্ডামি হয়েছে এটার কন্টিনিউশন হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কনস্টিটিউশন পড়েছেন, দর্শকবৃন্দ আমি একটা কাজ করেছি, শুধু পড়ি নাই, আমি আমেরিকার লোকজনদেরকে দিয়ে কনস্টিটিউশন পড়াইছি এবং তাদের ওপিনিয়ন নিছি। ওপিনিয়ন নেয়ার পরে সবাই কি বলছে জানেন? ইটস নট এ কনস্টিটিউশন। In a modern state, they must not have this type of or this form of constitution. আজকের যে সাংবাদিকরা, আমি আপনাদেরকে বলি, মাসুদ কামাল বলেন আর যোগ্যতা অর্জনে স্পিরিচুয়াল পাওয়ারের ক্ষেত্রে 2-3 জন 4 জন টিচারের গাইডেন্স থাকতে হবে। যখন এই 3-4টা যোগ্যতাকে একত্র করা হয় তখন ওই ব্যক্তি একটা ফতোয়া দিতে পারে। কারণ সে ধর্মকে জানে, সে ধর্মকে ফলো করে এবং এই ফলো করার পিছনে, তার এই ফতোয়া দেওয়ার পিছনে আরো 3-4 জনের অনুমতি বা সাপোর্ট আছে। এখন আমি কথাটাকে কেন টানলাম? বাংলাদেশে আপনারা যারা রাজনৈতিক বড় ভাই মনে করেন, প্রথম কথা তারা সংবিধান সম্পর্কে জানে না, কারণ তারা পড়ে নাই। তারা দেশপ্রেম কি এটা তারা বুঝে না, কারণ তারা দেশপ্রেমকে মনে করেছে ইদার আওয়ামী লীগের প্রেম নতুবা বিএনপির প্রেম। তারা সংবিধানের ইন্টারপ্রিটেশন জানে না, কারণ তারা ল নিয়ে লেখাপড়া করে নাই, এন্ড গভর্নিং পলিসি নিয়ে, রাষ্ট্রের ফাউন্ডেশন নিয়ে তাদের কোনো আইডিয়া নাই। তারা শুধু ধানের শীষ আর নৌকা বুঝে। আপনারা যখন এই লোকগুলোর কাছ থেকে সংবিধানের ইন্টারপ্রিটেশন চান অথবা ব্যাখ্যা চান, তারা যেটা আপনাকে দেয়, আমি 99.9% শিওর তারা আপনাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই সঠিক ব্যাখ্যা নিয়ে রাজনীতি কয়জন করে? আমাদের সমস্যাটাই তো এখানে, যারা রাজনীতি করে তারা সংস্কার ও কনস্টিটিউশনকেও জানে না, তারা বিচার ব্যবস্থাকেও জানে না, তারা সরকার পদ্ধতিও জানে না, সরকারের ফর্মও জানে না। আর আমরা তাদেরকে বিশাল বড় ভাই বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, তাদেরকে ক্যাবিনেট মিনিস্টার বানাই, এই বানাই। অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি ওয়াকারকে কেন পছন্দ করেন না, আপনি অমুক সেক্রেটারিকে কেন পছন্দ করেন না? আপনারা যদি গোড়ায় আসেন তার সঠিক উত্তর, জেনারেল ওয়াকার ফিজিক্যালি, মেন্টালি, এডুকেশনালি, ব্যাকগ্রাউন্ড ওয়াইজ আর্মি চিফ হওয়ার যোগ্য না। নৌবাহিনীর প্রধান যে তারও একই অবস্থা, বিমান বাহিনীর প্রধান যে তারও একই অবস্থা। তাদের মেডিকেল ফিটনেস, সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট এবং তাদের ক্যারিয়ারের পারফরমেন্স এবং সিনিয়রিটি, এসব দিকে যদি তাকান, দে আর নট কোয়ালিফাইড টু বিকাম দ্য চিফ অফ আর্মি, নেভি অর এয়ারফোর্স। দেন হাউ দে বিকাম দ্য চিফ অফ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স? হাউ? তারা ভারতের প্রতি আনুগত্যতা দেখিয়েছে। তারা ভারতের প্রতি আনুগত্যতা দেখিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষকে ভুল পথে ডিরেকশন দিয়ে দেশটাকে ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থটা কেমন? আপনাকে আলোচনার প্রথমে বলেছি ভাইজান, কমিউনিস্ট পার্টি করার অর্থ এইটা না যে বাংলাদেশকে চীন বানানো। ইসলামিস্ট পার্টি বাংলাদেশকে বানানোর অর্থ এইটা না যে বাংলাদেশকে সৌদির লগে মিলাইয়া দেওয়া। কিন্তু ভারতের তল্পি বাহক যারা, তাদের ন্যারেটিভ হচ্ছে বাংলাদেশের অস্তিত্বটাকে বাদ দিয়ে বাংলাদেশের ভারত বানায় দাও। তফাৎটা কি আপনারা বুঝতে পারছেন? তারা বলে
যে বাংলাদেশের অস্তিত্বটার দরকার নাই। বাংলাদেশের অস্তিত্বটা বাদ দিয়া আপনারা জয় হিন্দ এবং সারে জাহাজে আচ্ছা এইটাকে পুনর্বাসন করেন, তাইলে আমরা সফল হয়ে যাব, তাইলেই চেতনা হবে, মুক্তিযুদ্ধের চেতনা হবে। একা একা চিন্তা করে দেখেন, পৃথিবীর কোন দেশে স্বাধীনতা নিয়ে, চেতনা নিয়ে এত কথা বলা হয় নাই। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার এখানে দুইজন অ্যাটর্নি এসে আমার সাথে কাজ করবে। এদের দুইজনের ভিতরে একজন তার জন্ম হয়েছে কসোভোতে, কসোভো মানে দেয়ারফর ভারত সফল হয়েছে তাদের শত্রু নির্ধারণে, যে বাংলাদেশে তাদের শত্রু মূলত কে, বাংলাদেশের শত্রু তাইলে কে দাঁড়াইলো দর্শকবৃন্দ? ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল না দর্শকবৃন্দ। বাংলাদেশে ভারতের শত্রু কে? বাংলাদেশে ভারতের প্রধান শত্রু হলো ওই ব্যক্তি যিনি শিক্ষিত, সচেতন, দূরদৃষ্টি সম্পন্ন এবং দেশপ্রেমিক। তারাই ভারতের শত্রু। আবার বলি, বাংলাদেশে ভারতের শত্রু কে? শিক্ষিত, সচেতন, অভিজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন, দেশপ্রেমিক যে কোনো বাংলাদেশী নাগরিক ভারতের দুশ্মন। তাহলে ভারতের বন্ধুকে? অশিক্ষিত, কুশিক্ষিত, স্বার্থপর, লবি, কুত্তার বাচ্চা, দেশপ্রেমহীন এক শুয়োর লাইক শাওয়া অথবা গোর্খদক অথবা মির্জাফর, এরা ভারতের বন্ধু। হয় তারা অশিক্ষিত নতুবা কুশিক্ষিত, তাদের দেশপ্রেম নাই, তাদের মায়ের প্রতি তাদের কোনো দরদ নাই, দেশের প্রতি তাদের কোনো দরদ নাই, দেশের 20 কোটি মানুষের উপরে তাদের কোনো দরদ নাই। এরা ভারতের বন্ধু। কিন্তু এদের মার্কা আছে, নৌকা মার্কা, এদের মার্কা আছে ধানের শীষ, এদের মার্কা আছে লাঙ্গল। এরা ভারতের জনপ্রিয়। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, কোন মুহূর্তে ভারতের মিডিয়া তারা বলবে বাংলাদেশের একমাত্র ভরসা জেনারেল ওয়াকার, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক বসে আছে। দর্শকবৃন্দ, আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গাল দেয়, ইভেন দেন আমি যে এখন কথা বলছি আমাকে যারা গালি দিচ্ছে, এখন এরা এখানে যারা আমাকেও গালি দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিচ্ছে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে লেখাপড়া না জেনে গালি দিচ্ছে, আপনার কি মনে হয় এরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী? আপনার কখনো মনে হয়েছে এরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হওয়ার যোগ্য? না দর্শকবৃন্দ। এখন আরেকটা গোষ্ঠী আছে, তারা সবকিছু বুঝে, আমি যা বুঝি তার চেয়ে বেশি বুঝে, কিন্তু সমস্যা একটা জায়গায়। এরা কি জানেন? এরা শেষ বিচারের দিন জাহান্নামে ঢুকবে, কারণ সত্য জানার পরেও তারা সত্যকে লুকায়। সত্যকে জানার পরেও সত্যের পক্ষে যারা দাঁড়ায় না, এরা ফাসেক, এরা মুনাফিক। সত্যকে জানার পরেও যারা বলে আহারে আমারে মারবে, আমারে ধরবে, আমার পোলারে মারবে, এ ধরনের ভণ্ডামি যারা করে তাদেরকে ধরে তো রীতিমতো জুতা পেটা করা উচিত। দর্শকবৃন্দ, অনেকে বলে জেকব ভাই আপনি রাজনীতি করেন না, কিন্তু এগুলো নিয়ে কথা বলছেন কেন? আমার বিবেকের জন্য, আমার ইমানের জন্য, আমার দেশপ্রেমের জন্য আমি কথা বলছি। দর্শকবৃন্দ, আমি জেকব মিল্টন খুব খারাপ, কিন্তু আমার খারাপের কোন দায়ভার আমার রাষ্ট্রের উপরে যায় না। আমার খারাপের দায়ভার বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের উপরে যায় না। রাদার আমার অবস্থান বাংলাদেশের কাজে এসেছে, আমার কর্মকাণ্ড আমার দেশবাসীর কাজে এসেছে, আমার কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি আমার দেশের কাজে আসছে। এর বিনিময়ে আমার মন্ত্রিত্বের দরকার নাই, এর বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বা কারো আমাকে ফোন করে হ্যালো বলার দরকার নাই। আমি দেশের কাজ করছি, আমার কারো অ্যাপয়েন্টমেন্টের দরকার নাই, আমার কারো রিকগনিশনের দরকার নাই। কতগুলো গাবুর অনলাইনে কান্দে
আমারে কল করে নাই কেন, আমার লগে কথা কয় নাই কেন, আমারে উপদেষ্টা বানায় নাই কেন? ভাই, দ্যাট ইজ দেয়ার পজিশন, নট মাইন্ড। আবার কথায় কথায় যেই লোকজনরা নিজেদেরকে দাবি করে যে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি, আজকের তারা ওই হাসিনার পক্ষে, ভারতের পক্ষে ওয়াকার বন্দনা করে। আজকের তারাই ওয়াকার এবং ভারত বন্দনার জন্য মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, বলে ডক্টর শফিক নাকি দোহায় যাইয়া সিআই এর কার সাথে কথা বলছে, ওর বউ আর ওর লাং ওরা ওইখানে বসে বসে কলা খাইছে, দেখছে, আর এটা নিয়ে ন্যারেটিভ তৈরি করে, এটা নিয়ে কথা। দর্শক বিন্দু, আমি আগের কথায় ফিরে যাই। বাংলাদেশের সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম যে কথাটা বলছে সে কথাটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছি। উনি বলেছে বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা। দ্বিতীয়টি, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত্য এবং পথনকশা তৈরি করা। এর অর্থ কি? রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, এর অর্থ বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধান আছে সেখানে গণতান্ত্রিক যেই মূল্যবোধ ফোকাস করার কথা ছিল ওখানে ওটা নাই, ওই স্ট্রাকচারটাই ওখানে নাই। কারণ সংবিধান এটাকে এভাবে দেখে নাই। বাংলাদেশের গণতন্ত্র সাবজেক্টটা সংবিধানের মধ্যে একরকম নাই বললে চলে, কারণ ওটা রাজারানীদের সংবিধান। এখন ওটা পুনর্গঠনের দরকারই ছিল না যদি ওটা ওখানে ব্যাখ্যা করা থাকতো। সংবিধানের ভিতরে এর কোনো মূল্যায়ন নাই। ডক্টর কামাল হোসেন নিজে এসে বলে ওই সংবিধান চেঞ্জ করা উচিত না, সংবিধান এটা। ওনার ভীমরতি ধরছে, ডক্টর কামাল হোসেনের ভীমরতি ধরছে। ওনার বয়স নাই। ওনার, আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন, আমি দোয়া করি মরার আগের দিন পর্যন্ত উনি যেন সচেতন থাকে। কিন্তু এই মুহূর্তে ডক্টর কামাল হোসেনের কাছে সংবিধান পরিবর্তন হবে কি হবে না এটা নিয়ে যারা প্রশ্ন করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা উন্মাসিক, আপনারা সিনিক, আপনাদের আক্কল জ্ঞান বুদ্ধিমত্তা লোপ পেয়েছে। দেখো, আমি ঠান্ডা মাথায় বলবো, সংবিধানের পরিবর্তনটা যদি কমপ্লিটলি হয় এবং জুলাই প্রক্লামেশনটা যদি আমাদের সরকারের ধরন এটাকে রিস্ট্রাকচার করা হয়, দেন এটার সাথে যোগ হয়ে যাবে তখন গভর্নমেন্ট, মানে গভর্নেন্সের সিস্টেম কি হবে, সরকার পরিচালনার সিস্টেমটা কি হবে, এটা নিয়ে আলাপ আলোচনা করা। প্রত্যেকটা জায়গায় পলিসি ডিসকাশনের দরকার আছে, আলাপ আলোচনার দরকার আছে। বিএনপির সাউয়া বলে যে তারা নির্বাচিত সরকার হয়ে সংস্কার করবে, মির্জা ফাকো বলে তারা নির্বাচিত হয়ে করবে, কিন্তু তারা একটা কথার জবাব দিতে কমপ্লিটলি ব্যর্থ হয়। বিএনপি তো একবার সরকার গঠন করে নাই, আওয়ামী লীগ তো একবার সরকার গঠন করে নাই। দর্শকবৃন্দ, পরিস্থিতিটাকে একা একা চিন্তা করেন। যারা বিএনপির হয়ে জিন্দাবাদ দেন, বিএনপির সাউয়ার পক্ষে নির্বাচন দেন, যে বিএনপির সাউয়ারে আমি গালি দিছি এই জন্য আপনাদের গালি দিতে হবে, কিন্তু আপনারা কেউ একবারও চিন্তা করে দেখেছেন যে আপনাদেরকে, ধরেন আপনি বিএনপির নেতা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় গত 3 টার্ম তোমরা সরকার পরিচালনা করেছো, 3 টার্মে সরকার রিফর্মের জায়গায় কোন একটা লেজিসলেশন তোমরা তৈরি করেছো যে বাংলাদেশের দেশ হিসাবে উপকৃত হয়েছে এবং দেশের 20 কোটি মানুষ উপকৃত হয়েছে? একটা। তারা বিভিন্ন অর্জনের কথা বলে। আমেরিকান নিউ ইয়র্কে একটা পিশাচ আছে, একটা শুয়োরের ছাও আছে। ওর মা বাবা শুয়োর ছিল, ওর বাবা শুয়োর ছিল, ওর মাও শুয়োর, এবং এই ওর বাবা কোন এক সময় বাইরে ঘুরতে গেছে, তখন এক হনুমান এসে ওর মায়ের লগে শুইয়া ওরে জন্ম দিছে। তার নাম নাকি আবার তাজুল, তার নামের পরে আবার যোগ করছে ইমাম। আস্তাগফিরুল্লাহ। ওর নাম পরিবর্তন করা উচিত, ওর নাম দেওয়া উচিত যোগেন্দ্র, কারণ ওরে হনুমান পয়দা করছে শুয়োরের পেট থেকে। সে পুঁতি পড়ে না,
আগেকার দিনে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখা গেল 40,000। অর্থ কি জানেন? পুরা পুঁথিটাই মিথ্যা। লাখে লাখে সৈন্য মরছে কিন্তু গনিয়া দেখছে 40,000। তাহলে লেখক যেটা, এটা একটা গান্ডু। তাজুল আমি জানি না লোকটাকে, আমি শুনছি যে ঘাতক দালাল নির্মূল কমিটি আর ওই লোকজনের ছবি টবি এঁকে দিত, একটা বলদের বাচ্চা বলদ। আমি কোনোদিন তাজুল যদি আমার এই কথাটা শুনে ওর মতো আবার নিজের কয় সে নাকি টিচার আছিল, প্রফেসর আছিল, গান্ডু আছিল, গে আছিল, লেসবিয়ান আছিল, কি আছিল আল্লাহ মাহবুব জানে। ও পয়সা পয়সা পুঁথি পড়ে। কি পড়ে পুঁথিতে দর্শক কিন্তু জানেন? হাসিনা পদ্মা সেতু বানাইছে, মেট্রো রেল বানাইছে, বিমানবন্দর বানাইছে। ওর বিদ্যা তো হয়েছে পাঁচাটা। আমার কুত্তা যদি ওর মুখের মধ্যে তাজুর মুখে মুইতা দেয়, তাহলে যদি ওর একটু জ্ঞান টেয়া নয়। আপনি জানেন এই কোন তাজু? আপনার মনে আছে ওই মোদি যখন আমেরিকায় আইছে তখন মোদিজি মোদিজি ওই স্লোগানের কথা মনে আছে? আমেরিকার আর এক গান্ডু আছে সিদ্দিক, সে ওখানে বসে বসে মোদিজি মোদিজি, এই মোদিজির পিছনে দাঁড়াই আছিল দাড়ি লইয়া এই শুয়োরের বাচ্চা তাজু। বুঝতে পারছেন তো? এখন এইসব লোকজনরা আমেরিকায় আছে, আর বিএনপি শাহুয়ার মতো লোকজনরা, গোরখোদকের মতো লোকজনরা বাংলাদেশে আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য কি তাইলে? ওনার লক্ষ্য একটা, নির্বাচনের পূর্বে রাষ্ট্রের ভিত্তি, সরকারের ধরন এবং সরকার পরিচালনার পদ্ধতির আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন না, আমি বলবো নতুন করে একটা স্ট্রাকচার আমাদের 20 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে উনি আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন, যেটা গত 54 বছরে তৈরি হয় নাই। এবার যদি সংবিধান আসে, এবার যদি সরকার পদ্ধতি আসে, সরকারের ধরন আসে, পরিচালনার পদ্ধতি আসে, এটা হবে ইউনিভার্সাল। দর্শক বৃন্দ, ইউনিভার্সাল মিনস এটাকে সবাই অ্যাপ্রুভ করবে, সভ্য পৃথিবীতে সবাই বলবে দ্যাটস দ্য স্ট্রাকচার অফ এ মডার্ন স্টেট। এখন ডক্টর ইউনূস বুঝে শুনে দেখে বিচার বুদ্ধি আলাপ আলোচনার মাধ্যমে এটা করতে চাচ্ছে, আর দেশে বসে নডি ফারহানা, বেশ্যা মাসুদ কামাল, বিএনপির শাহুয়া, বিএনপির মির্জা ফাক আর গোরখোদক আব্বাসেরা বাকবাকুম বাঁচায় আর চিল্লা চিল্লি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমি নির্বাচনের পক্ষে। ঈদ উপলক্ষে আমার বাসায় একজন সম্মানী গেস্ট আছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম দেশ সম্পর্কে আপনার এই মুহূর্তের ধারণা কি। বলছে, ভাই আপনি মানেন আর না মানেন, আপনি চিল্লাবেন, একমত হবেন না, কিন্তু দেশে নির্বাচন দরকার। আমি কইলাম, ডাক খাই, বাংলাদেশে একটা নির্বাচন দরকার। আমি আস্তে করে কইলাম, তো নির্বাচনের পরে বাংলাদেশের অবস্থা তো আবার যেমন ছিল হয়ে যাবে। যে দেশের ফাউন্ডেশন এখন পর্যন্ত ঠিক করা হয় না, সরকারের ধরন ঠিক করা হয় না, পরিচালনার পদ্ধতি বলতে কিছু নাই, তো তাইলে নির্বাচন দিলে কাজ হইবে? তারা তো এগুলো করবে না। 53 বছরে যারা ফেল করছে, আপনি কি তাদেরকে এই দায়িত্ব দিবেন? যারা নতুন, যারা শিক্ষিত, যারা দূরদৃষ্টি, যারা দেশপ্রেম যাদের আছে, তাদেরকে দায়িত্ব দিবেন। আমি ভাগ্যবান যে আমাকে যে ব্যক্তি বলেছে সে আর আমার সাথে আর তর্কটা কন্টিনিউ করে নাই। এই জন্য না যে আমি জোরে কথা বলি, মনে হয়েছে তার যতটা এমটি হেডেড মনে হয়েছে অতটা এমটি হেডেড না। দর্শকবৃন্দ, আপনাদের প্রতি আমি একই কথা বলবো, ডক্টর ইউনূস বা ডক্টর খলিলের বিরোধিতা করা অতি সহজ। আপনারা যদি মেনে নেন সোনার বাংলা স্বাধীন করছে গান্ধী রায়, এই মিথ মাথায় ঢুকাইয়া যদি আপনারা বাংলাদেশ রচনা করতে চান, ওই বাংলাদেশ রচনায় কোনোদিন বাংলাদেশ এগোবে না। আপনাদেরকে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে, ঠিক যেভাবে আমাদের মহান রাসূল তার পূর্বপুরুষদের বলেছে যে তোমরা কাবা ঘরকে যেভাবে সাজিয়েছো মূর্তি দিয়ে, এই মূর্তি দিয়ে আল্লাহর উপাসনা হবে না। এই মূর্তিগুলো এখানে এক্সিস্ট রেখে একেশ্বরবাদ প্রচার করা যাবে না। মনে আছে? এটা আমার কথা না। নবম শতাব্দীর আরব বিশ্বের প্রথম সাংবাদিক আল বালাদুরি এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে
আমাদের মহানবীকে অনেক অত্যাচার, জুলুম, সমালোচনা, যুদ্ধ, বিগ্রহ এর মধ্যে দিয়ে একেশ্বরবাদকে প্রতিষ্ঠা করতে হয়েছে। এখন কোথায় আমাদের নবী আর কোথাকার কোন ডক্টর মোহাম্মদ ইউনূস? এই মডার্ন যুগে আমাদের নবী তার শেষ ভাষণে বলে গেছে, শেষ জমানার একজন খাঁটি মুসলমান পূর্ববর্তী একজন পয়গম্বরের চেয়ে মূল্যবান হবেন। আমাদের নবী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দেশকে সঠিক রাস্তায় আনার জন্য যেই কাজগুলো করা দরকার উনি এই কাজগুলোই করতে চাচ্ছেন। দর্শকবৃন্দ, আমাদের নবী 4 জন খলিফা পেয়েছিলেন। আবু বকরের মতো একজন খলিফা পেয়েছিলেন, হযরত ওমরের মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ নেতা পেয়েছিলেন, হযরত ওসমানের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব পেয়েছিলেন, হযরত আলীর মতো একজন সিপাহসালার পেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনূস 20 কোটি মানুষের জন্য যুদ্ধ করছেন, ওনার পাশে 4 জন তো দূরে থাক, আমরা 20 কোটি। অনেকে বলে জেকব মিল্টন আপনি অন্ধভক্ত। না ভাই, আমি অন্ধভক্ত না। আমি বাংলাদেশের কনস্টিটিউশন অবজার্ভ করেছি, লেখাপড়া করেছি, মতামত নিয়েছি, দেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলেছি। আমি বলি না ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ফেরেশতা, আমি বলি না ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ শতাব্দীর একজন নবী, আমি এই কথা বলি না, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য, বিজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক আমার চোখের সামনে আমি আর দেখি না। যেহেতু দেখি না, এই কথাটা আমি আমার মধ্যে রাখি নাই, আমি এটাকে বিশ্বের সবার সাথে শেয়ার করেছি। আমেরিকায়ও আমি শেয়ার করেছি, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টেও আমি শেয়ার করেছি। Okay, Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop. Thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? দর্শকবৃন্দ, আমি আমার সাপোর্টকে আমি কখনো লুকাই না, আমি আমার অনুভূতিকে আমি কখনো লুকিয়ে রাখি না। আমার সাপোর্টকে বিশ্বের দরবারে আমি সামনে তুলে ধরেছি। দ্যাটস হোয়াট আই থিংক। আজকের যদি আমি দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে যোগ্য, ডক্টর ইউনূসের চেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, ডক্টর ইউনূসের চেয়ে দেশপ্রেমিক একজন আমার সামনে হাজির হয়েছে, I'll do the same. But so far, I don't have anyone other than Dr. Mohammad Yunus and Dr. Khalid. দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দর্শকবৃন্দ, যাওয়ার আগে আমি একটা কথা আবার মনে করিয়ে দিতে চাই। শিক্ষার কোনো বিকল্প নাই, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই, সততার কোনো বিকল্প নাই, দেশপ্রেমেরও কোনো বিকল্প নাই।